আমি আপনাকে বলছি যে জনাব খলিলুর রহমান শুধুমাত্র বাংলাদেশের নাগরিক, এর বাইরে যদি প্রমাণ করতে পারেন আমি আমার চাকরিটা ছেড়ে দেব। রেজাউল করিম, আপনার মন্তব্য জানতে চাই। আসলে এই যে কথাগুলো হলো, ফয়েজ আহমেদ বললেন যে আমরা অহেতুক তর্ক করছি। অহেতুক তর্ক হলেও অনেকগুলো বিষয় উঠে এসেছে, যেটা আসলে ফয়েজ বলতে চাইছিলেন যেটা এজেন্ডা হিসেবে ম্যাচিউর করার আগেই যথেষ্ট সমালোচনা হয়ে গেছে। আমাদের ফয়েজ নিজেও সাংবাদিকতা করছেন দীর্ঘদিন, আপনি জানেন যে আমাদের দায় হচ্ছে আলোচনায় যা আছে রাজনীতিবিদদের মধ্যে সেটা নিয়ে আমরা কথা বলবই, রাইট? সো আপনারা এটা আলোচনার মধ্যে রাখলেন কেন এজেন্ডা হিসেবে এটা পরিণত হওয়ার আগে, এবং আপনিও এটার বিপক্ষে কথা বলেছেন, একটু বলবেন আমাকে। আচ্ছা, আমি এখানে ফয়েজ ভাইকে সাংবাদিক হিসেবে দেখব না, নাও হি ইজ রিপ্রেজেন্টেটিভ ইন্টারিম গভর্নমেন্টকে উনি রিপ্রেজেন্ট করছেন। সো এখানে বিষয়টা হচ্ছে খুব সিম্পল। এখানে আমরা আমি ধাপে ধাপে আসবো, এখানে ফয়েজ ভাইয়ের কিছু কথারই উত্তর দেব। এখানে 4টা স্টেক হোল্ডার ইনগেজ এই জায়গাটার সাথে। একটা হচ্ছে আরাকান আর্মি, মায়ানমার জান্তা গভর্নমেন্ট, বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড নেশনস। এই 4টা স্টেক হোল্ডার হচ্ছে মেজর। এর পাশে সাবসিডিয়ারি অনেক বিষয় আসতে পারে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আর অনেকের এখানে প্রভাব থাকতে পারে, চায়না, ইন্ডিয়া, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি, অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশ ডিফেন্স, অনেকগুলো স্টেক হোল্ডার আছে আমার। বাট এই 4টার মধ্যে আমার আরাকান আর্মি, তারা শুধু আমার এখানে আমার সাথে অ্যালাইন আছে। আরেকটা হচ্ছে ইউনাইটেড নেশনস। বাংলাদেশ ইটসেলফ ইজ নট ফুলি অ্যালাইন্ড, কারণ বাংলাদেশ কথাটা যখন আসবে সর্বপ্রথম এখানে আসতে হবে বাংলাদেশ ডিফেন্স, আর্ম ফোর্সেস এখানে আসতে হবে। বাংলাদেশের সভরেন্টির দায়িত্ব কার? আর্ম ফোর্সেস, ডক্টর মোহাম্মদ ইউনূসের একা না। বাংলাদেশের সভরেন্টির দায়িত্ব, মূল দায়িত্ব, এটা সেফগার্ডের দায়িত্বটা দেওয়া হচ্ছে ডিফেন্সকে। সেই যার এটার দায়িত্ব রক্ষণাবেক্ষণ করা, যিনি এখানে অ্যাকচুয়াল এক্সপার্ট, তার কনসার্ন নেই, তার আলোচনা নেই, তাকে এনগেজ করা হয়নি। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে আমি নীতি, নৈতিকতা, মানবিকতার কথা বলি। আমি কি নীতি নৈতিকতা বড় না আমার দেশের সভরেন্টি বড়? কোনটা বড়? আমার কিন্তু এখনো আমরা আবার অহেতুক কথা বলছি না, কারণ ফয়েজ বলেছে যে করিডোর বিষয়টা হচ্ছে না, এক্সিস্ট করে না। ওইটা আমি পরে বলবো, ওইটা কেন অহেতুক না সেটা বলবো। কারণ এখানে এটার সাথে এই কথাগুলো পরে বলবো, আপনাকে অবশ্যই উত্তর দেবো আমি। এখানে আমার সভরেন্টির, আমার সার্বভৌমত্ব বাদ দিয়ে কখনো নীতি নৈতিকতা, আমার উদারতা এখানে আসবে না। আপনি যদি আমরা বাংলাদেশের পলিটিক্সের ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে আমরা সবসময় ভারত, পাকিস্তান, চায়না এবং আমেরিকা এদেরকে টেনে নিয়ে আসি, উদাহরণ দিই। আমরা তাদেরকে আমাদের অনেক ক্ষেত্রে আমরা তাদের অনেক বিষয়গুলো আমরা তুলনা করার চেষ্টা করি। যদি ভারতের কথা বলি, চায়নার কথা বলি, আমেরিকা এবং পাকিস্তানের কথা বলি, কোনো স্টেটে কেউ একজন এখানে আমার সাথে আপনারা আছেন, যে কেউ বলতে পারেন আমাকে যে কোথাও কিন্তু আপনার সিকিউরিটি অ্যাডভাইজার কখনো আপনার এইরকম ব্যাকগ্রাউন্ডে কাউকে বানানো হয় না, যেটা আমাদের দেশে বর্তমানে খলিলুর রহমান। এমন ওনার যে ফিচারগুলো আছে, আমি যদি তার স্যালিয়েন্ট ফিচার্সটা দেখি, তার একাডেমিক থেকে শুরু করে তার প্রফেশনাল লাইফ, এই ব্যাকগ্রাউন্ডে এই ধরনের এক্সপার্টাইজ, এত স্বল্প এক্সপার্টাইজের কোনো ব্যক্তিকে সিকিউরিটি অ্যাডভাইজারের দায়িত্ব দেওয়া হয় না। সাধারণত আমেরিকার মতো কান্ট্রিতে তার মেরিন আর্মি হোক বা তাদের ডিফেন্সের কোনো একজন এক্সপার্টকে, অথবা যদি সিভিল কাউকে দিয়েও থাকে তাহলে হয়তো প্রতিরক্ষা সচিব ছিল। আপনি পয়েন্টটা নোট করবেন। যদি থাকেও, তাও যদি বেসামরিক ব্যক্তি হয়ে থাকে, দেন অ্যাটলিস্ট সে সিকিউরিটি বা প্রতিরক্ষা সচিব থেকে থাকেন। একদম আনারি একজন ব্যক্তি, আমি আনারি বলছি কারণ ওনার টোটাল সার্ভিস লেন্থ বাংলাদেশে 10 বছর পূর্ণ হয়নি। তিনি অল্প কিছুদিন বাংলাদেশে সার্ভিস করেছেন, তারপর আমেরিকায় উনি 20 বছর একদম ডিরেক্টলি, কোনো ব্রেক নাই, উনি বিদেশে আছেন। তার নাগরিকত্ব নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন, বাট আমি আপনাকে অ্যাসিওর করে বলতে পারবো তার নাগরিকত্ব, তিনি আমেরিকার সিটিজেন এখনও। তিনি যেটা বলেছেন এটা ফলস। তিনি আবার এখানে স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি আমেরিকান নাগরিক না। এটা আমি আপনাকে সেটা অবশ্যই আমি উপস্থাপন করতে পারবো সেটা। আমি ওনাকে তাহলে বলি যে উনি আমেরিকা যে গত 20 বছর আছিল, এটাকে কিসের ভিত্তিতে, এটার এভিডেন্সটা উনি দেখাক, আমি ওনার প্রমাণটা দেখব, সেটা প্রমাণটা দেখাক। পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে তো ওখানে থাকতে পারে না, এটা আরো বিষয় আছে, আমি আপনার কথা লেন্দি করব না। না, আমি এখানে জাস্ট আপনাকে সরি প্লিজ জনাব খলিলুর রহমান কি করবেন না করবেন জানি না আমি। আপনি যদি উনি আমেরিকান সিটিজেন এটা প্রমাণ করতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার চাকরিটা ছেড়ে দেবো। জাস্ট একটা মানুষ আপনাকে প্রেস কনফারেন্স করে বললো যে একমাত্র বাংলাদেশের ছাড়া আমার কোনো নাগরিকত্ব নেই, আপনি ওনাকে ফলস বলেছেন। উনি বাংলাদেশের নাগরিকত্ব ওনার থাকতে পারে, কিন্তু উনি আমেরিকার সিটিজেন একমাত্র বলেছে। উনি কথা কিন্তু একটা গ্যাপ রেখেছে। এক্সকিউজ মি, বলেছে একমাত্র বাংলাদেশের নাগরিকত্ব ছাড়া। উনি বলেননি যে উনি আমেরিকার সিটিজেন না, উনি তো বলেছেন উনি আমেরিকার সিটিজেন না। আমি বলছি
আমি আপনাকে বলছি যে জনাব খলিলুর রহমান শুধুমাত্র বাংলাদেশের ঠিক আছে, আমি নাগরিক, আপনার এর বাইরে accept যদি করলাম, প্রমাণ করতে পারেন আমি এটা check আমি করব। আমার চাকরিটা ছেড়ে দেব। Definitely I will check. I will check. Please. Okay, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি এসে যাচ্ছি। যেটা বললেন যে এটা ভ্যালিডিটির ব্যাপারে, যে এটা বিষয়টা বাদ দেওয়া উচিত, এটা ভিত্তি নেই। নো, কারণ হচ্ছে কি বাংলাদেশের মিডিয়াগুলোতে যেটা ওই ভাই বললেন যে কি নন্দী যেন চন্দন নন্দীর কথা যে আসলো। আচ্ছা, আমি প্রসঙ্গক্রমে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এর আগে পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সময় যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোমেন, তারও কিন্তু ডুয়াল সিটিজেনশিপ ছিল, এটা আপনি চেক করে তিনি তো দেখবেন। সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন না। এই ঘটনাগুলো পররাষ্ট্রমন্ত্রী হওয়া এক জিনিস, ফরেন অ্যাফেয়ার্স আর ডিফেন্স কোয়াইট ডিফারেন্ট থিং। মানে আমরা যখন এই সমালোচনাগুলো করি, তার মানে আমরা কোথায় কোথায় হতে পারবে না পারবে সেই জিনিসগুলো। উনি হচ্ছেন ফরেন অ্যাফেয়ার্সের, বাট প্রতিরক্ষা ইজ ডিফারেন্ট থিং। এটার সাথে তো এটার কোনো ইয়ে হবে না। আপনার ফরেন অ্যাফেয়ার্স হচ্ছে ফরেন মিনিস্ট্রির অধীনে, আর প্রতিরক্ষা মিনিস্ট্রি এটা সরাসরি প্রতিরক্ষা, সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী হয়ে থাকেন, বাট এটাকে কখনো ফরেন মিনিস্ট্রির অধীনে নেওয়া হয় না, এটি আলাদা একটা এন্টিটি। আচ্ছা, এখন যে কোনো বলবো যেটা ভিত্তি নেই কথাটাকে আমি মানি না। কারণ হচ্ছে কি, আপনি খেয়াল করে দেখেন যে চন্দন নন্দীর পোস্ট কবে দিয়েছে, সেই পোস্টেরও আগের থেকে বাংলাদেশের মিডিয়াগুলো এটা নিয়ে তোলপাড় শুরু করেছে। বাংলাদেশ আর্মি তার পূর্বেই কনসার্ন প্রকাশ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, আমাদের ডিফেন্স থেকে এটা নিয়ে তারও আগে, আজকে চিফ অ্যাডভাইজারের সাথে যে আমাদের সেনাবাহিনীর সাথে বা ডিফেন্সের সাথে একটা টানাপোড়েন নিয়ে যে মিডিয়ার বিভিন্ন আলোচনা সমালোচনা, এটার তো অন্যতম ভিত্তি হিসেবে সবাই এটাকে ডিসকাস করছে যে, এবং সেনাবাহিনী থেকে এটা বলাও হয়েছে যে কেন এটা সেনাবাহিনীর সাথে আলোচনা করা হলো না। সো এটা কোনোভাবে আমরা বাদ দিতে পারবো না। আপনি এটাকে যত বড়ই টার্ম করেন, আমি মানবিক বা করিডোর বললাম না, এটাকে আমি বললাম যে হিউম্যানিটেরিয়ান চ্যানেল, হোয়াট এভার, আমার ফাংশন তো তাই থাকতেছে। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি নিজে যেহেতু সেনাবাহিনীতে কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা থেকে একটু শুনবো। সেটা হচ্ছে যে আপনি অনেকেই বলছে, এবং আমি যদি রিপোর্টটাকে কোট করতে চাই তাহলে আল জাজিরার একটি রিপোর্ট আমি এখানে কোট করতে পারি। সেটা হচ্ছে সরকারের ভেতরে সরকারের সাথে সেনাবাহিনীর এক ধরনের স্নায়ুযুদ্ধের কথা সেখানে উল্লেখ করা হয়েছে। আপনি কি মনে করেন যে সেরকম একটা স্নায়ুযুদ্ধ আসলে আছে? না, এখানে হচ্ছে রাইটস অ্যান্ড রং নিয়ে কথা, রাইট রং নিয়ে কথা হচ্ছে, এখানে স্নায়ুযুদ্ধের কিছু নেই। সেনাবাহিনী পরিষ্কার, আপনার সেনাপ্রধান আইএসপিআর এবং গতকালকে আমাদের ডিএমও মিলিটারি অপারেশন ব্রিগেডিয়ার নাজিম, তিনিও খুব স্পষ্ট করে বলছেন যে আমরা আমাদের সার্বভৌমত্ব এবং দেশের দায়িত্ব পালনে আমরা সবসময় অবিচল থাকবো, এবং আমরা এই জায়গায় কোনো কিছু, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছাড় দেবো না। তো এই জায়গাটা আমরা আমাদের দায়িত্বের জায়গায় একদম, এখানে কোনো ইয়ে নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের এখানে এমন একটা কোনো ডিসিশন বাংলাদেশ সরকার নিতে পারবে না, এই অ্যাটলিস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারকে আমরা এটাকে একটা টেম্পোরারি গভর্নমেন্ট বলা হয়। এটার যদি আপনি ইন্টারিম গভর্নমেন্টে যদি গুগলেও সার্চ দেন, আপনি ডেফিনেশন সিম্পল পাবেন, ইটস এ টেম্পোরারি গভর্নমেন্ট হুইচ ইজ এস্টাবলিশড ফর ম্যানেজিং দ্য ক্রাইসিস। আপনি নির্দিষ্ট, এটাকে বলা হয় সংকটকালীন বা ক্রান্তিকালীন সরকার, এবং এটার সময়টা একদম নির্দিষ্ট। এই সরকারের কোনোভাবেই এখতিয়ার নেই। এই যে আপনার কে যেন কোন এক ব্যারিস্টার যে ফুয়াদিনা কে যেন বলতেছিল সেনা প্রধানের এখতিয়ার নেই রাজনীতি নিয়ে কথা বলার। তো এখন বিষয় হচ্ছে উনি কিন্তু এই কথাটা বললো না যে আপনার এই বাংলাদেশের সার্বভৌমত্বর ব্যাপারে, বিশেষ করে যে করিডোর মতো ইস্যু বা হিউম্যানিটেরিয়ান চ্যানেল, এইরকম ইস্যুর ক্ষেত্রে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সশস্ত্র বাহিনীকে বাদ দিয়ে অন্য কারো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই।